আচ্ছা, গন্তব্য কাবুল আজকে এই আমরা বেসিক থেকে পড়বো, মানে বেসিক হয়তো কিছুটা পড়বো, তারপর হচ্ছে এমসিকিউটা সলভ করব। আসলে গন্তব্য কাবুলটা তোমরা হয়তো জানো কি জানো না, যারা এই প্রিপারেশন নিচ্ছ যে গন্তব্য কাবুল আমি স্কিপ করব, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দাও। কারণ গন্তব্য কাবুল এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো টপিক হয়তো বাদ দিলে দিতে পারে, কিন্তু গন্তব্য কাবুল থেকে প্রশ্ন হবে না, এটা হতেই পারে না। আচ্ছা, এটা কেন, এই ধারণাটা কিভাবে করলাম, কিভাবে হয়, তোমরা প্রত্যেক বছরই দেখবা যে প্রবাস বন্ধু থেকে কিন্তু কোশ্চেন হতো। কি কারণে? তোমাদের যে গল্প প্রবন্ধ যে ধারাবাহিকতা ছিল, তারপরে জাহানারা ইমাম ৭১ দিনগুলো, এটা একটা মুক্তিযুদ্ধ অথবা দিনলিপি কি এরকম, অর্থাৎ প্রশ্নগুলো একটা ভেরিয়েশন ভিত্তিক হয়। ঠিক আছে, এই ভেরিয়েশনের প্রেক্ষাপটে গন্তব্য কাবুল পড়ে গেছে একেবারে একা। একা বলতে এটা একমাত্র ভ্রমণ কাহিনী। অর্থাৎ তোমাদের গল্পে ৬টা গল্প আছে এবং হচ্ছে 5টা প্রবন্ধ রয়েছে। তো এটা ভ্রমণ কাহিনী হওয়ার কারণে সৃজনশীলের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা প্রশ্ন যে স্ট্যান্ডার্ড, এইটা একজন টিচারকে ধরে বুঝে প্রশ্ন করে, বা শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের যে জবাব দিতে করতে হয় যে আপনারা কি একপাক্ষিক প্রশ্ন করে ফেলেছেন নাকি ভ্যারাইটিস বা সব ধরনের বিষয়গুলো ছিল। তো সেই অনুযায়ী এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওয়ালাইকুম আসসালাম স্যার, বুক কবে পাবো? তাহসান খান, বুক প্রতিদিনই কোনো না কোনো কারণে দেরি হচ্ছে। পরশুদিন দেখা গেল বানালো, কালকে হচ্ছে আমাদের হাতে আসবে, এরপরে হচ্ছে তোমাদের হয়তো কালকে পাঠাবো, পরশুদিন পাবা। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আমি আজকেও খোঁজ নিলাম, আজকে হচ্ছে সিজন হাতে আমার হাতে চলে আসলো, তো হাতে পাঠিয়ে দিতাম, কালকে পেতা। তো এখন দেখলাম যে না, আরো একটা দিন দেরি হয়ে গেল। তো পাবা ইনশাল্লাহ, এই জন্য কিছু বলতেছি না, বইটা পাওয়ার পরে একটা রিভিউ করে দিও। ফারহা ফাহমিদা, এই যে ফারহা তো উধাও হয়েছিল কতদিন পর। তারপর আর কে, আমি ক্লাস কি শুরু করব কিনা, তোমরা ক্লাস শুরু করার মতন ফজলে রাব্বি, ঠিক আছে, ফজলে রাব্বি আছো আমাদের সাথে। তো সবাই তো সেই ফারহা, সেই এসএসসি থেকে শুরু, আজকে কদিন পরে স্যার বইয়ের প্রাইস কত? আচ্ছা, প্রাইস কত এটা আমাদের ইনবক্সে জিজ্ঞাসা করো। বইয়ের প্রাইস হচ্ছে 990 টাকা। এরপরে হচ্ছে কারো কাছে এটা প্রাইস কম বেশি মনে হয়, কিছু ছাত্র বলতেছি বইয়ের মধ্যে এটা হইলে তোমার আর এমসিকিউ, সিকিউ, জ্ঞানমূলক অনুধাবন, গাইড, টেস্ট পেপার আর কিচ্ছু লাগবে না, এমনকি কোর্সও লাগবে না। ওইটা ওই যে টেকনিকে দেখছো না, কিউআর কোড আছে, সেখানে স্ক্যান করলে পরে ভিডিও পাওয়া যায়, সেইটাও আছে। তো সেই হিসাবে আসলে তেমন কিছু না, বইটা সংগ্রহ রাখো। আমি কি ক্লাস শুরু করব? তোমরা গন্তব্য কাবুল সম্পর্কে তোমাদের প্রিপারেশনটা আচ্ছা ঠিক শুরু করে দিন, খাইরুল বলেছো, ঠিক আছে, শুরু করে দিতে পারি। এরপরে আমাদের যাদের আলোচনা যা আছে সেটা আমরা আস্তে আস্তে করব। ঠিক আছে, এককভাবে একটা একজন করে আসবো, এরপর সবটাই আমরা আলোচনা করব। তো আজকে আমরা বেসিক থেকে শুরু করতে চাই। একটু অপেক্ষা করো, নোটটা আসুক। আচ্ছা, যেটা চলে আসে তোমাদের দেখাই, আমাদের ওয়েবসাইটে তোমরা হচ্ছে জাস্ট এরকম একটা লগ ইন দিও। ঠিক আছে, এরপর লগ ইন করে তোমার যে টপিকটা তুমি সেই টপিকে চলে যাবে। আমাদের সব আরো একটা বিষয়, সাধারণত পিডিএফ গুলো একটা বিশাল আস্ত একটা পিডিএফ থাকে যেটা অনেক লোডিং হয়ে যায়। আমাদের এরকম না, যেটা আস্ত 500 পৃষ্ঠার বই, 580 পৃষ্ঠা, 82 পৃষ্ঠার বই। তো এই জন্য প্রত্যেকটা টপিক ভাগ ভাগ করা, তুমি যে টপিক চাও সেই টপিকে ক্লিক করবা। যেমন ধরো আমরা এখন ক্লিক করবো হচ্ছে গন্তব্য কাবুল, এই যে গন্তব্য কাবুল ক্লিক করলাম। ও গন্তব্য তো আছে তো, হ্যাঁ গন্তব্য কাবুল আছে, আমরা এখন শুরু করতে পারবো। আচ্ছা, আমাদের সকালবেলা, আজকে সকালবেলা আসলে নেট ছিল দেখে নেওয়া হয়নি, কালকে সকাল থেকে হবে, এই জন্য জানিয়ে রাখি সকালবেলা বেসিক ক্লাস হয়। তো আজকে যেহেতু সকালে বেসিক নিতে পারিনি, তো সেই ক্লাসটা আজকে এখন নিব। তো আজকে ক্লাসটা একটু বড় হবে, শেষ পর্যন্ত থাকতে পারলে থাকবে, চলে যাওয়ার ইচ্ছা হলে চলে যাবে, কিন্তু আজকের টপিকটা যে অনেক গুরুত্বপূর্ণ এইটা কোনো অবকাশ নেই। তো আজকে প্রথম কি পড়বো, লেখক পরিচিতি, এরপর হচ্ছে প্রথমে যা জানতে হবে বেসিক যে জিনিসগুলো সেগুলো পড়বো। তারপর হচ্ছে মূল পড়াটা, তো পড়া খুব কঠিন, তো মূল পড়ার যে সংক্ষেপণ, ঠিক আছে, যে অল্প করে মূল কথাটা কি সেটা, এটা যে প্রশ্নগুলো কি এগুলো পড়ে, মানে বেসিকটা যেটাকে বলে, বা ওই পাশগুলো পড়া হয়তো না হইলেও আমরা এই নোটটা পড়বো। কারণ মনে রাখবা এই গন্তব্য কাবুলের 2টা পড়া খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে ক্যারেক্টারগুলো, 6টা ক্যারেক্টার রয়েছে, 6টা ক্যারেক্টার, 8টা ঘটনা, এই যে 8টা ঘটনা, এই 2টা পড়া হয়ে গেলে তোমার গন্তব্য কাবুল তুমি মনে করো পড়া হয়ে গেছে। তুমি যদি এই 2টা মুখস্থ পারো,
ঠিক আছে, 6টা ক্যারেক্টার যদি বলতে পারো, শিখ সর্দারজি আর বুড়ো সর্দারজির মধ্যে পার্থক্য কোথায়, শেখ আহমদ আলী কি করতো, ফিরিঙ্গিটাকে, এইটা যদি পার্থক্য করতে পারো আর যদি ঘটনা বুঝতে পারো, ঘটনার সিকোয়েন্স যদি জানতে পারো যে প্রথমে হচ্ছে যাত্রাটা শুরু হয় ট্রেন দিয়ে, এরপর দেখা হয় হচ্ছে পেশোয়ারে যায়, এরপরে আফগানিস্তানের প্রথম দেখা হয়, প্রবেশ করে, খাইবার পাস অতিক্রম করে, যে এই যে ধারাবাহিকতা তুমি যদি করতে পারো তাহলে দেখবা তোমার গল্প পড়াটা হয়ে গেছে। এখানে আছে এক নজরে পুরো গল্পটা, এত 7-8 পৃষ্ঠা না পড়ে এরকম 1 পৃষ্ঠা পড়লে তুমি পুরো গল্পটা রিভিশন দিয়ে দিতে পারবা, ঠিক আছে। আর এটা যাকে আমাদের বইয়ের পিডিএফ। তো আমি তোমাদেরকে বেসিক দিয়েই শুরু করছি, ঠিক আছে। প্রথমে আসবো সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী থেকে তোমাকে কি কি পড়তে হবে? প্রথমেই বলবা এই লেখকটা হচ্ছে রম্য লেখক। কি লেখক? রম্য লেখক। রম্য লেখক বুঝো? অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যে সবচেয়ে ফানি করে যেই লোকটা লেখা লিখতো সে হচ্ছে সৈয়দ মুজতবা আলী। আমি আজকে তোমাদের দেখো সৈয়দ মুজতবা আলী কিন্তু কিছু ফানি কোটেশন দিয়েছি, তো সেখানে তোমরাও গুগলে সার্চ দিবা, সার্চ দিয়ে তার কোনো একটা কোটেশন নিয়ে সেখানে কমেন্ট করে দিও, ঠিক আছে। এতে তোমাদের একটু শেখা হইলো, জানা হইলো, সৈয়দ মুজতবা আলী সম্পর্কে জানা হলো। এবং তোমার কোন কোটেশনটা ভালো লাগে ব্যতিক্রম সেটা বুঝতে পারলাম। তো তিনি একাধারে অনেক কিছু ছিলেন। কি কি ছিলেন? একাধারে অনেক কিছু। কি কি অনেক কিছু? এই দেখো, একাধারে তিনি হচ্ছে লেখক, সাংবাদিক তেমন একটা ছিলেন না, তারপরে বলা যায় সাংবাদিক, ভ্রমণ পিপাসী, শিক্ষাবিদ, পণ্ডিত, ভাষাবিদ, অনেক কিছুই ছিলেন। তো নাম সৈয়দ মুজতবা আলী, ছদ্মনাম সত্যপীর, উপাধি মুসাফির, এইগুলো এত গুরুত্ব রাখে না, অন্তত তোমাদের জন্য গুরুত্ব রাখে না। তোমাদের জন্য গুরুত্ব রাখে হচ্ছে তার এই জন্মসালটা। জন্মসাল কত? 1904 খ্রিস্টাব্দে। কোথায়? আসামের করিমগঞ্জে। তার মানে বাংলাদেশে না, আসামে। কোন এলাকায়? আসামে। দেখো আমাদের বাংলাদেশের অবস্থা কি, কেউ যদি কোনো অপরাধ করে তাকে বলা হয় আসামি, কিন্তু খেয়াল করো তিনি আমাদের এই সৈয়দ মুজতবা আলী এমন দেশে জন্মগ্রহণ করেছে যেই দেশে জন্মগ্রহণ করলে সবাই হয়ে যায় আসামি, ঠিক আছে। তুমি কই থাকো? আসামে থাকি। নাম কি তাহলে? তুমি কি? তুমি হচ্ছে আসামি। স্যার কোচিং এ এক্সাম চলে তাই? ওকে। মৌমিতা, মাহারুন, মারিয়ামণি, ওকে, অনেকে নতুন দেখতেছি। ঘুরো সাহা, যাক যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি আমাদের কিন্তু একটা সুন্দর রুটিনে পূর্ণাঙ্গ ক্লাস হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু প্রায় 4টা সপ্তাহ শেষ হয়ে গেছে, 15 সপ্তাহ চলতেছে, এরকম 11 সপ্তাহ চলবে। আর আমরা একদম পিছন থেকে, বইয়ের পিছন থেকে শুরু করেছি, যে আস্তে 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 তোমরা একদম সামনে পর্যন্ত চলে আসবা। মিস করলে পিছনে ক্লাসগুলো সব আছে, আর পিছনে কিছু মিস করলে সেগুলো আমাদের ইউটিউবে আছে। তো তারপর 3 দিবস সিলেট। সিলেটের কেউ আসো? সিলহট্ট সিলেটের, তিনি হচ্ছে সিলেটের বাসিন্দা ছিলেন। শিক্ষা জীবন শুধু এতটুকু বলো, শান্তিনিকেতনে পড়তেন, এইটুকু গুরুত্বপূর্ণ, বাস, আর খুব বেশি কিছু না। অর্থাৎ রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন, যেটা রবীন্দ্রনাথের জন্য বিখ্যাত, তিনি মূলত সেখানে পড়াশোনাটা করতেন, ঠিক আছে। তো একটা ইম্পর্টেন্ট হচ্ছে তিনি দেখুন জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে একটা উচ্চতর ডিগ্রি নিয়েছিল। বন কোত্থেকে? এই যে বন, দেখো জার্মানির একটা জায়গার নাম হচ্ছে বন, হ্যাঁ। আর এদিকে নেদারল্যান্ডের একটা জায়গা আছে, নেদারল্যান্ড, জায়গার নাম কি বলতে পারবা? জায়গাটার নাম হচ্ছে হেগ। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে হেগ। এখন চিন্তা করো, তুমি বলো এখানে আমি কার নাম বলবো? কে সর্বশেষ কমেন্ট করছে? সর্বশেষ করছে হচ্ছে মোসাম্মদ সানজিদা আক্তার। তাহলে তখন মনে করো সানজিদা, এই যে বন মানে সানজিদা আগে মনে করো বনে ছিল, ঠিক আছে। এই বন থেকে সানজিদা কোথায় আসছে? এই নেদারল্যান্ডের হেগ শহরে এসেছে। এখন পত্রিকার টাইটেলটা কি হবে বলো? তোমরাই বলো কি হবে? সানজিদা বন থেকে হেগে এলেন, আচ্ছা, অর্থাৎ হেগ শহরে আসলেন, ঠিক আছে। তো এখানে হেগে আসার কারণে, মানে হেগ শহরে আসার কারণে সানজিদাকে কংগ্রাচুলেশন। আচ্ছা, এবার আসে কর্মজীবন। তার কর্মজীবনটা কোথায়? তিনি হচ্ছেন দেখো কাবুল বিশ্ববিদ্যালয়, আফগানিস্তানের কাবুল কৃষি বিজ্ঞানের শিক্ষক ছিলেন। তার মানে সে বাঙালি জিনিস, কিন্তু যে কত দামি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কে নিয়ে গেছে? আমাদের সেই কাবুল বিশ্ববিদ্যালয় আফগানিস্তান নিয়ে গেছে। এবং এই যে তিনি যে কাবুল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন, শিক্ষক হিসেবে যাচ্ছিলেন, এই পথর যে যাত্রাটা, এই যাত্রার কাহিনীটাই তোমাদের গন্তব্য কাবুল। আর আফগানিস্তানে গিয়ে তিনি কি করেছিলেন, সেই কাহিনীর নাম হচ্ছে প্রবাস বন্ধু, যেটা তোমরা ইন্টারে পড়ে এসেছে, সরি 9-10-এ পড়ে এসেছিলাম, ক্লাস 10-এ পড়ে এসেছিলাম, ঠিক আছে। আচ্ছা, বন থেকে হেগে এলেন, ওকে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে পুরস্কার পাইছে। আর পুরস্কার গুরুত্বপূর্ণ, তার কোনো পুরস্কার গুরুত্বপূর্ণ, যাত্রিক মরণোত্তর। মরণোত্তর সে মরছে 1900 কত, দেখো বলো 1900 কত? 1974-এ মারা গেছে, পুরস্কার পেয়েছে 2005 সালে, ঠিক আছে। তো মানুষ কি অবস্থা, সুতরাং আশা হারায়ও না, তুমি মূল্যে পরে পুরস্কার পাইতে পারো, ভালো কাজ কইরা যাও, ঠিক আছে। তিনি মারা গেছে কত? 1974-এ।
সাহিত্যকর্ম আসলে তিনি সাহিত্যিক ছিলেন বলে এরকম না, মানে তিনি সাহিত্যিক যে প্রধান এটা মূল কথা না, তিনি ভাষাবিদ ছিলেন, বাংলাদেশ একটা উচ্চতর শিক্ষাবিদ ছিলেন। এখন এইটার পাশাপাশি টুকটাক লেখালেখি যেহেতু করতেন, এই জন্য তিনি সাহিত্যিক হয়ে গেছেন, এরকম একটা জিনিস। তো তার এই সাহিত্যকর্ম তুমি শুধু পড়বা এই যে এইটা দেশে বিদেশে, এটাই ভালো করে মন রাখো। আর যদি বলে স্যার বাকি কি কি জানতে হবে, তার এই স্বপ্ন উপন্যাসটা খুব বিখ্যাত হয়েছিল, এটা একটা জানতে পারো। এদিকে পঞ্চতন্ত্র হচ্ছে গুরুত্বপূর্ণ এই জন্য, তোমরা একটা বিখ্যাত বাক্য শুনেছো যে বই কিনে কেউ দেউলিয়া হয় না, এই বাক্যটা এইখান থেকে এসেছে। আর একটা প্রশ্ন আসতে পারে চাচা কাহিনী থেকে, এছাড়া বাকিগুলো তোমার মাথায় নেওয়ার দরকার নেই, ঠিক আছে? একবার রিডিং পড়বা, মাথায় থাকলে থাকবে, আরেক পাশ দিয়ে ভুলে গেলে ভুলে যাবা। আমাদের ইউটিউবে শীঘ্রই রেকর্ডেড ভিডিও আসতেছে, সেখানে এমন একটা প্লেলিস্ট থাকবে যে কি পড়বো কি পড়বো না, কোন টপিকের কতটুকু পড়বো কতটুকু পড়বো না, হ্যাঁ এরকম একটা আসবে। এবার আসে উৎস, গল্পটা কোত্থেকে নেওয়া হয়েছে, এই যে দেশি বিদেশে। তোমাদের দেখবা তোমাদের বইয়ের মধ্যে কিছু জায়গায় মিল আছে ক্লাস 9-10 এর বইয়ের সাথে এই বইয়ের। যেমন তোমাদের সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র থেকে রানার কবিতাটা পড়ছো, রানার কানার ঘরে কানার নাকি একটা কবিতা ছিল। আর এদিকে দেশি বিদেশে থেকে সে প্রবাস বন্ধু ছিল, এদিকে আবার এই কি গন্তব্য কাবুলও এখানে আছে, তাই না? আর এটা ধরনটা কি, ভ্রমণ কাহিনী। অর্থাৎ আমরা আমাদের পাঠ্য আমাদের শিখাতে চায় বিভিন্ন ধরনের সাহিত্যের সাথে আমাদেরকে পরিচিত করতে চায়। তো সেই সাহিত্য পরিচিতির মধ্যে একটা ভ্রমণ কাহিনীও তারা রেখেছে। এরপর ভাষারীতি, চলিত ভাষার যাক এটা আর কিছু না। এরপরে শিক্ষণফল বলতে 3টা জিনিস আমাদের শিখাতে চাই, মানে এই গল্পটা থেকে 3টা পয়েন্টে সৃজনশীল আসবে, ঠিক আছে? 3টা প্রধান পয়েন্ট, যে একটা ভ্রমণের অভিজ্ঞতাটা কি, ভ্রমণ থেকে মানুষ যে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে যে ভ্রমণের কাহিনীটা দেখা যেতে পারে, সেই এরকম একটা প্রশ্ন, এরকম 3টা পয়েন্ট থেকে আসবে। তোমাদের মানে শিক্ষণফল বলছিলাম যে শিক্ষণফল হচ্ছে এই জিনিস যে তুমি এটা থেকে বুঝতে পারবা যে তোমাকে আসলে কতটুক বা কিভাবে প্রিপেয়ার্ড হইতে হবে। তো যাই হোক, আমরা যদি এই যে আমাদের গল্পের এত বড় কাহিনীর যেগুলো গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ শব্দ এমসিকিউর জন্য এবং শব্দার্থের জন্য সেগুলো বোল্ড করে দেওয়া, আর এই পাশে বিশাল বড় পড়াটাকে এটা ছোট্ট করে একটা হেডলাইন দিয়ে ছোট্ট করে একটা সার সংক্ষেপ করা, সরল সার সংক্ষেপ, পেঁচা পচা কথা বাদ দিয়ে সহজে ভাষায় লেখা। এবং এই অংশ থেকে এমসিকিউ কি আসবে, এই অংশ থেকে সৃজনশীল কি, এবং এই পয়েন্ট থেকে সৃজনশীল যদি আসে সেটা কিভাবে আসবে, যেখানে এই পয়েন্ট থেকে কোনো সৃজনশীল নাই বুঝবা সেই পয়েন্ট থেকে কোনো সৃজনশীল হতে পারে না। যেমন এই যে পয়েন্টটা এখান থেকে কোনো সৃজনশীল নাই, কারণ এই পয়েন্টটা এত ছোট, এখান থেকে সৃজনশীল হতে পারে না, ঠিক আছে? তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের বিপ্লব বইটা আসলে এটার কোনো আসলে তুলনা কেন, মানে এটা তুমি আমরা চ্যালেঞ্জ দিয়ে দিই যে তুমি একটা চ্যালেঞ্জ তোমরা করো, সামনে তো তোমাদের একটা কন্টেস্ট ছাড়বো, 1000 টাকা পুরস্কার, যারা হচ্ছে কন্টেস্টে জিতো। কন্টেস্টটা হচ্ছে এরকম, তোমাকে চ্যালেঞ্জ করতে হবে কোনো বন্ধুকে যে বিপ্লব বই থেকে যাওয়া হতে পারে, ওর কাছে ভালো করে বেটার বই থাকতেও পারে, তুমি এই সুযোগে জেনে নিলা। ওকে, তো সেটা আমি পড়াবো না, আমি এখন যেটা পড়াবো সেটা হচ্ছে আমরা বিপ্লব বইয়ে মানে এই গন্তব্য কাবুলের যে লেখক যারা ছিলেন তাদের সম্পর্কে তোমাদের সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব। লেখক মানে অর্থাৎ ক্যারেক্টারগুলো কি কি ছিল। প্রথম ক্যারেক্টার তুমি পাবা হচ্ছে এই লেখককে, অর্থাৎ লেখক নিজেই, যেই তোমাকে তার পুরো কাহিনীটাকে বলে বলে বুঝাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে লেখক। লেখক থেকে কি কি প্রশ্ন হতে পারে, এমসিকিউ কি আসবে, যে লেখকের প্রধান বৈশিষ্ট্যটা কি, পুরো গল্পের মধ্যে তিনি আসলে কেমন ছিলেন। তিনি মূলত ছিল রসিক ও কৌতুক প্রিয়। এটা মোস্তফা আলীর কথাবার্তাগুলো এরকম। তুমি আজকে তোমাদের যে কিছু পোস্ট করছি সেই পোস্টটা দেখো, এটার নিচে কিছু কমেন্ট দিছি সেগুলো দেখো, ও একদম অনেক মজা মজা কথা বলতেন, এবং কিছু এগুলো আছে যে এটা এখানে দেয়নি কিন্তু আরো অনেক মজা কথা বলছেন, যে তুমি যদি রান্না না পারো তাহলে কি করো, একটু ঝাল বেশি দিয়ে দাও, তাহলে কি হবে, মানুষ খাওয়া দাওয়ার পর একটু হু হা ঝাল করে তুমি যে রান্নায় কি ভুল করছো সেটা ধরতে পারবে না। অর্থাৎ এক বড় ত্রুটিতে একটা ছোট ত্রুটিতে একটা বড় ত্রুটি ঢাকা পড়ে যাবে, শেষ। তারপরে এরকম আরো অনেক কিছু কিছু সুন্দর সুন্দর ফানি কথা তিনি বলছেন। আচ্ছা, তারপরে আসো, সৃজনশীল হচ্ছে লেখকের নিরীক্ষণ ক্ষমতা। সবাই ঘুরতে যায় কিন্তু লেখক এই ঘূর্ণাটাকে, এই সফরটাকে যে কত দারুণ করে দেখেছে। যেমন দেখো কেমন করে সে একটা জায়গায় গেল জালালাবাদের পথে বা দক্কা দুর্গে, সেখানে তিনি দুর্গন্ধ পাইলেন। দুর্গন্ধ পাইলে কি যায় আসে, কিন্তু তিনি দুর্গন্ধ থেকে তিনি ডিটেক্ট করলেন যে এলাকা বৃষ্টিপাত কম হয়, বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানি কম থাকে, যে এগুলো ধুয়ে পরিচ্ছন্ন করার মতন পানি এখানে না থাকার কারণে দুর্গন্ধময়। দেখছো, এই চিন্তা তুমি করতে পারতা। এরপরে তিনি একটা জানালা দেখলেন যে আফগানিস্তানের মহিলারাও কি করছে, কাজ করতেছে। তো এখান থেকে তিনি কি সিদ্ধান্তে আসলেন যে আমরা যেন আফগানিস্তান প্রচুর পর্দা করে, কিন্তু অভাবের কারণে কিন্তু তখন পর্দা টিকে না,
তখন অভাবের ফলে তারা গ্রাম্য যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আসলে পর্দা করেও না, বুঝে না, তারা হচ্ছে কৃষিক্ষেত্রে এসে নিজেরা সবাই মিলে ফসল উৎপাদন করছে। তো এমন কিছুই আমরা নিরীক্ষণের আলোচনাটা দেখতে পাই। এরপর আমরা দেখব হচ্ছে ক্যারেক্টার হচ্ছে ফিরিঙ্গি। ফিরিঙ্গি এটা কোন ক্যারেক্টার এবং এটা কেন ক্যারেক্টার? ফিরিঙ্গি হচ্ছে যে ইউরোপীয় জাতিতে ইউরোপীয় লেখকের সাথে ট্রেনে ওঠার সময় যার দেখা হয়েছিল। তারপর পাবো বুড়ো সর্দারজি, যে ট্রেন স্টেশনে লেখকের সাথে কথা বলেছিল এবং বুড়ো হওয়ার কারণে তার থেকে লেখক বেশ কিছু অভিজ্ঞতা পায়। লেখক বলে যে কোন অঞ্চলে মানুষ কি ধরনের পোশাক পরে, এরপর হচ্ছে কোন অঞ্চলের গেলে আপনি কোথায় নামলে পরে কি দেখলে পরে আপনি কি সিদ্ধান্ত আসতে পারবেন, এমন কিছু কথা বুড়ো বলে। এই পাশে শেখ আহমদ আলী। শেখ আহমদ আলী হচ্ছে তোমাদের প্রবাস বন্ধু গল্পের যে ছিল আব্দুর রহমান, এটা সেই আব্দুর রহমান। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কে শেখ আহমদ আলী, জাতিতে কি একটা পাঠান। পাঠানটা কি জানো? পাঠানটা কারা? পাঠানটা হয় একদম পুরা আস্ত বোকা শোকা টাইপের একটা লোক হয়, ঠিক আছে। এক পাঠান এক পুলিশে ফোন দিছে, কেন না পুলিশটা না, পুলিশ থানা ইয়াতে গেছে, হাজতে গেছে, যে আমার এক কান পুড়ে গেছে। কান পুড়লো কিভাবে? কয়েক দুষ্ট লোক আমাকে ফোন দিয়ে বিরক্ত করে। তো ফোন দিলে আপনার কান পুড়ে কিভাবে? আমি ইস্তারি করতেছিলাম সেই সময় ফোন দিছে, তো আমি ফলে টেলিফোন না ধইরা ইস্তারি ধইরা ফেলাইছি। তো পুলিশ বলে ঠিক আছে বুঝতে পারলাম, ইস্তারি কারণে এক কান পুড়ছে। তার এক কান পুড়লো কিভাবে? কেউ আবার ফোন দিছিল। তার মানে একবার কান পুরার পর ওদের শিক্ষা হয় নাই যে আবার অন্তত টেলিফোনটাই ধরা দরকার, ইস্তারি না। তো যাক, পাঠানদের অনেক কথা আছে, লেখক এখানে খুব হাস্যরসের মাধ্যমে বুঝিয়েছে যে উঁচা লম্বা পাঠা, এই যে যেখানে দেখছো এরকম দেখাইছে, এই যে উঁচা লম্বা ইয়া করে এই পাঠান যে কি করছে, লেখককে 10 দিন আপ্যায়ন করেছে। লেখক এই পাঠানদের আপ্যায়নে অভিভূত। তারপরে শিখ সর্দারজি কথা যদি বলি, এই হচ্ছে বাস যাত্রাপথের বাস চালক। আমি এখন যেগুলো বলতেছি তোমার কি কাজে লাগবে? এমসিকিউতে প্রশ্ন আসবে, মুখকে তমুককে। শিখ সর্দারজি কোন রোগে আক্রান্ত ছিল, যেমন এমসিকিউতে আসবে। কোন রোগে আক্রান্ত ছিল? সে ছিল রাতকানা। এবার আসো বেতার কর্মী। বেতার কর্মী কি? এই লোকটা প্রচুর কথা বলতো, পেঁচাল পারতো বেশি, কথা বেশি বলে, ঠিক আছে। কিন্তু লেখকের সাথে মানে একটা হচ্ছে মিথ্যা বলে, চাপা মারে, কিন্তু অসৎ না, এরকম একটা লোক হচ্ছে বেতার কর্মী। তো আমরা এই যে 6টা ক্যারেক্টার যেটা ছিল সেই 6টা ক্যারেক্টার সম্পর্কে জানলাম, ঠিক আছে। তোমাদের তো এই তো আছেই, এছাড়া এটা কিন্তু একটা সাজেশন আকারে তৈরি করে ফেলছি, সেখানের মধ্যে এরকম ওই যে তোমাদের যে রঙিন রঙিন যেগুলো দেই না নোটগুলো, ইনফোগ্রাফি, সেখানে পাবা। তো এবার আমরা গল্পটাকে এক যাত্রায় বুঝে ফেলি। প্রথম একদম যাত্রা যখন শুরু করে লেখক, যাত্রা শুরুতে তিনি কি দেখেন? যাত্রার যে শুরুতে তিনি একটা প্রস্তুতি নেন, অর্থাৎ কিছু জামা কিনেন, ওই যে 9 শিকে দিয়ে কি কেনেন, শর্টস কিনেন, ঠিক আছে। লেখক মানুষ আবার শিক্ষক মানুষ, সে কাবুলে গিয়ে আফগানিস্তান গিয়ে শর্টস কেমনে পড়বেন, সেখানে পাখি টাকরি পড়তে হয়, যাই না, লেখকের মঞ্চে সে কিনছে। তো কিনে যখন সে উঠবে তখন ফিরিঙ্গির কি সাথে কি হয়, একটা সাক্ষাৎ, একটা ফিরিঙ্গির সাথে তার সাক্ষাৎ হয়। ফিরিঙ্গি কে? ফিরিঙ্গি ওই যে ইউরোপিয়ান, জাতিতে ইউরোপিয়ান। তো ইউরোপিয়ানরা বলে আমরা ফার্স্ট ক্লাস, আমাদের ট্রেনে তোমাদের উঠতে দিব না, এরকম কথাবার্তা বলে। কিন্তু তিনি বুঝতে পারেন যে ওদেরকে বশ করার বা বশ করার একটা সিস্টেম আছে, যদি ইংলিশ বলা যায়। এবং লেখক মজা করে বলে ইংলিশটা ওদের কাছে, ইংলিশটা কিরকম, একটু বাংলাটাতে চাপায় বইলা প্রথম সেলে বলে একটু চাপ দিয়ে ধরাম তোমাকে শিখাই দিলাম, ইংলিশ তো খুব সহজ, মুখটাকে একটু ভেটকি দিয়া কিছু একটা বলবা, হয়ে গেল ইংলিশ। তো লেখক এমন একটা ফানি কথা বলেন যে তার সাথে কথা বলার পরে ফিরিঙ্গিও ব্যবচায় খেয়ে যায় এবং লেখককে মনে করে যে না এটা তো এলিট শ্রেণীর লোক, এবং তাকে উঠতে দেয়। এবার আসি খাবারের বিষয়। খাবারের বিষয় কেমন? যেমন মনে করো তোমরা বান্ধবীরা সবাই মিলে একটা প্রোগ্রাম করছো, বন্ধু বান্ধবরা মিলে, যে আমরা বান্ধবীরা সব খাবার রান্না করে নিয়ে আসবো আর ছেলেরা হচ্ছে টাকা দিবে, আর আমরা পরে তুমি খাবার নিয়ে আসলে আর বললা কি আমি এটা নিজের হাতে বানায় নিয়ে আসছি। সব বান্ধবী আজকে তাদের খাওয়াবো, আমি নিজের হাতে এটা বানাইছি, এটা কাউকে দিব না, এটা তুই কোথাও পাবি না পৃথিবীর। এই কথা বলার পর তোমরা সবাই বের করছো, বের করার পর দেখো কি ঘুরা ফিরা সবাই এক দোকান থেকে কিনে নিয়ে আসছো। ভাবছো আমার তেমন ইউনিক হবে, কেউ ধরতে পারবে না, কিন্তু এক দোকান থেকে হয়ে যাওয়ার কারণে সবাই তো ধরা ফেলাইছে। ঠিক এরকম একটা ঘটনা ঘটছে। তো
যে ফিরিঙ্গি সে বলতেছে যে এই খাবার রান্না করেছে আমার ফিয়াসে, ফিয়াসে মানে তোমার স্ত্রী, আমার প্রিয়তমা, ঠিক আছে না, ফিয়ান্সে হবে, বইয়ের মধ্যে ফিয়াসে আছে, যেমন আমরা আলট্রাসোনোগ্রাফি বলি, তো আলতা করে বললে আলতা শুনু, ঠিক আছে, ঠিক এই জায়গায় বইয়ের মধ্যে লেখক অনেক শব্দ আমাদের যে ভাষা সেই ভাষার মধ্যে বলছে। তো এরপর আসো বদলে যাওয়া দৃশ্যপট, এরপর ট্রেন সামনে দিয়ে যেতে থাকে আর দেখে দুই পাশে দৃশ্যপট গুলো বদলে যাচ্ছে, তাই না? এদিক তো হয়, শহরে থাকে গ্রামে থাকে, আস্তে আস্তে সে কোত্থেকে কই গেছে দেখছো না, ছিল ঢাকা থেকে, তারপরে হাওড়া, হাওড়া হয়ে দিল্লি, দিল্লি থেকে তারপরে পেশোয়ার হয়ে পাকিস্তান। তো এই রাস্তার মাঝখানে তার সর্দাজির সাথে আলাপ হয়, সর্দাজি তাকে বেশ কিছু জ্ঞান দেয়, বেশ কিছু বুঝ তাকে দেয় যে মূলত আসলে কি, কোন এলাকায় মানুষগুলো কেমন হয়, কোন এলাকায় মানুষগুলো কি ধরনের পোশাক পরে, এরকম কিছু জ্ঞান লেখক আসলে দেয়। বলে না যে একটা এলাকা আছে, সেই এলাকার কি মানুষগুলো এই যে কয়েক 20 গজ কাপড় নাকি পরে, পায়জামা থাকে এত বড়, মহিলারা নাকি স্কার্টও পরে এত বড়, স্কার্ট না ওটা কি লেহেঙ্গা এরকম কিছু হবে, তো ওই কথাটাই এখানে বলে। আচ্ছা, এরপর অবস্থান পেশোয়ারে অভ্যর্থনা। পেশোয়ার কি? পেশোয়ারে হচ্ছে আহমদ আলীর আগমন। কার আগমন? আহমদ আলীর আগমন। ওই যে তিনি পাকিস্তানে গিয়ে নামেন, দেখেন ট্রেন থেকে নামতেই এই যে আহমদ আলী তাকে আপ্যায়ন করেন, এবং লেখক এখানেও সেই এই আব্দুর রহমানের মতন ফান করে যে কি হাত মিলায়, হাত মিলায় নাকি হাতটা নাকি মোমের মতন গলে যাচ্ছে, এই বিশাল বড় উঁচা লম্বা লোক, ঠিক আছে, যে আমার মাথা যদি চাপ দেয় তাহলে ইয়ার মতন পটাশ করে বাদামের মতন ফেটে উঠবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আন্তরিক সংবর্ধনা। কি? আন্তরিক সংবর্ধনা। তারপর হ্যাঁ সংবর্ধনা জানায় এবং আতিথেয়তা। এখানে প্রশ্ন করলাম তোমাদের, দেখো পারো কিনা। এই আহমদ আলী তাকে কত দিনের সংবর্ধনা দেয়? তাকে দেয় হচ্ছে 10 দিনের। কত দিনের? 10 দিনের তার বাড়িতে আপ্যায়ন করে রাখে, যদিও মেহমান 3 দিন পায়, কিন্তু লেখককে সে 10 দিন রাখে। বলতো এই যেরকম করে পড়ার কারণে আমাদের সংক্ষেপে পড়া হচ্ছে না, নাহলে কি সংক্ষেপে পড়া সম্ভব হতো? এত বড় গল্প। আফগানিস্তানের পথে। অনেকে বলতো স্যার লাইন বাই লাইন পড়ালে ভালো হতো। ভাই লাইন বাই লাইন পড়লে অবশ্যই ভালো হতো, কিন্তু আসলে চিন্তা করো সম্ভব কিনা। স্যার পায়জামা পরে 5-5-10 কিলোমিটার, হ্যাঁ ওকে। তারপরে এরপর আসো আফগানিস্তানের পথে। 7 দিন অপেক্ষার পর লেখক কাছে নিজেকে ভয়ঙ্কর একাকিত্ব মনে হয়। কারণ স্বাভাবিক, এখানে সংস্কৃতি, আলোচনা, ব্যক্তি কাউকে তিনি চিনেন না, এই জন্য তার একাকী মনে হয়। স্বজাতিদের পরিচয়, অর্থাৎ কিছু জাতিদের সাথে কথাবার্তা বলে। খাইবার পাস, লেখক এই অঞ্চলে খাতি বলছে তীব্র গরম, আর খাইবার পাস একটা পাহাড়ি এলাকা, উপত্যকা আর কি, পাহাড়ি উঁচা নিচা রাস্তা। লেখক বলে এইটা যদি যে পাস করবে সে হচ্ছে জীবনে পাস, অর্থাৎ লেখক খাইবার পাসে লেখক উল্লেখ করছে পাস বলে, যে খাইবার পাস, যে খাইবার পাস করতে পারবে মানে পাস করতে পারবে সেই হবে খাইবার পাস। এরপর আফগানিস্তানের প্রথম দর্শন। খাইবার পাস অতিক্রম করলে, অর্থাৎ পাকিস্তান থেকে আফগানিস্তান যাইতে হলে ওই খাইবারটাকে পাস করতে হয়, অতিক্রম করতে হয়, ওই পাহাড়ি এলাকাটাকে পাস করতে হয়, তারপরে আফগানিস্তান যাওয়া যায়। লেখক বলল এই খাইবার পাস করে আমি প্রথম আফগানিস্তানে গেলাম। তোমাদের কি সিকোয়েন্সটি মন থাকবে না? দেখো সিকোয়েন্স মন রাখা স্বাভাবিক। প্রথমে যাত্রা শুরু, এরপর হচ্ছে পেশোয়ার অভ্যর্থনা, পেশোয়ার অভ্যর্থনার পরে হচ্ছে এই কি বললো খাইবার পাস, তারপর হচ্ছে সেই প্রথম তিনি আফগানিস্তান দেখলেন, ঠিক আছে। তারপর আফগানিস্তানে যাওয়ার পরে কিন্তু পরে না দক্কা দুর্গ, এই আফগানিস্তানে ঢুকেই এই দক্কা দুর্গ পড়ে, সেই দক্কা দুর্গটা দেখে যায়, দুর্গটা কেমন, আগের দিন এখানে কেমন যুদ্ধ হইতো, ঠিক আছে। একদিকে যেমন দুর্গন্ধ, আরেকদিকে চোখ জুড়ানো দৃশ্য, এখন দুইটাই দেখতে পায়, যে আফগানিস্তানে যে প্রথম দেখতে পায়, অর্থাৎ ভালো দৃশ্য আমাদের যেমন ঢাকায় যদি বলি একদম কত বৃষ্টি দৃশ্য আছে, আবার কত দারুণ দৃশ্য আছে। এরপর লেখককে তো থাকতে হবে, এখনো তো আফগানিস্তানে পৌঁছায় নেই, কাবুল গিয়ে পৌঁছায় নেই, এই জন্য তিনি ছিলেন সরাইখানায়। সরাইখানায় কি? সরাইখানায় এক ধরনের হচ্ছে হোটেল, অর্থাৎ মেহমানদের জন্য, আগের দিনে মেহমানদের জন্য অর্থাৎ পেইড, মানুষ টাকা পয়সা দিয়ে হোটেলের মতন সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারতেন, তো এরকম সরাইখানা ছিলেন। তো সেইখানে যাত্রা বিপত্তি ঘটে, গাড়ির টান হয়ে যায়, তারপর হচ্ছে চালকের প্যান ছিঁড়ে যায়, প্যান না মানে পেল ছিঁড়ে যায়, আর অনেক সমস্যা হয়, এবং চালক থাকে রাতকানা, এরকম অনেকগুলো কারণেই ভয়ানক সমস্যা হয়, তো যার কারণে সেই সরাইখানাতে লেখকদের থাকতে হয়, ঠিক আছে। এই সরাইখানায় থাকার পর পরের দিনে লেখক ঝর্ণা দেওয়া হচ্ছে জালালাবাদের পথে। জালালাবাদ লেখক বলে দারুণ জায়গা, ভোরের অভিজ্ঞতাটা সুন্দর, সেই ভোর ভেদ করে যখন সবুজ উপত্যকা দেখা যায় অত্যন্ত মনোরম লাগে। আমাদের এইটার দারুণ একটা পিডিএফ আছে, হ্যাঁ নোট আছে, আমরা পিকচার আঁকে দিয়ে দিছিলাম, তোমার ডাউনলোড করে দেখো, একদম ভিজুয়াল লাগবে। 8টা সিন, একটা 8টা কি আছে, 8টার বেশি 13টা মতন এরকম স্লাইড আছে। একটু যেতে হবে, মানে মে মাসের 1 তারিখে মনে দিছিলাম, আজকে মানে 9 তারিখ, একটু স্ক্রল করে আমার নিচের দিকে যেতে হবে, আর স্ক্রল করে নিচের দিকে গেলে
প্রতিটা পোস্টে একটু কি করে দিও, এই যে রিয়েকশন দিয়ে ফা দিয়ে দিও। আচ্ছা, এবার পর্দা প্রথার ভিন্ন রূপ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কারণ আফগানিস্তান তো সেই ক্ষেত্রে কেমন লেখকদের বললো যে না পর্দা প্রথা সম্পর্কে আফগানিস্তান সম্পর্কে যা জানলাম তা আমি দেখতে পাই গ্রাম্য অঞ্চলে একটু ভিন্ন দৃশ্য, কারণ গ্রামে সব মানুষকে একসাথে কৃষিকাজ করতে হয়, এই কৃষিকাজের মধ্যে ওই মহিলারা আর পর্দা করছে না, তিনি বাসে জানলা দিয়ে এটাই দেখতে পান। সর্বশেষ শেষ রাতের অপার্থিব সৌন্দর্য, যখন তিনি একদম কাবুল এসে পৌঁছান দেখতে পায় রাতটা কত সুন্দর, ভোরটা কত মাধুর্য মণ্ডিত প্রাকৃতিক রূপ। এই হচ্ছিল আমাদের গন্তব্য কাবুলের সার সংক্ষেপ। আমরা এমসিকিউতে চলে যাব, তোমরা প্রস্তুত কিনা? চলো শুরু করো। উত্তর করতে চাও, উত্তর করতে পারবা? স্যার আমি সেভ করে রেখেছি। আচ্ছা, রিয়াকে অসংখ্য ধন্যবাদ। রিয়াকে বেশ কয়েকদিন দেখেছি, আমি আসলে গুলাই ফেলছি। তোমরা কত স্টুডেন্ট রয়েছে আমার, সেই পুরাতন আদি স্টুডেন্ট, সেই তোমাদের একেবারে ছোট ছোট সময়ে যখন শুভা, তারপর হচ্ছে ঝর্ণার গান, এরপরে হচ্ছে কি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়িয়েছিলাম, সেই তোমরা আজকে এই এসএসসি পরীক্ষার সময় তোমাদের পড়াইছিলাম, তাই না? তোমরা আমার যদি চিনেই থাকো এসএসসি সময়, আর এই যে আবার এবার তোমার এইচএসসির সময়, তো মাঝখানে অনেক সময় চলে গেছে, হয়তো দেখো নাই, দেখছো। আবার কেউ কে একেবারে নতুন, আমাকে পুরাতন ভাবে চিনো না, এই বাংলা বিজ্ঞানের মাধ্যমে হয়তো চেনা শুরু করেছো। তো কে কোন পর্যায়ে আসো সেটা জানাইও, কে কিভাবে করে চিনো। মুস্তাইন, তারপর হচ্ছে ফারহা, তোমার তো পুরাতন স্টুডেন্ট, মুত্তাসির মানে পুরাতন স্টুডেন্ট, কিন্তু রফিকুল ইসলাম। ওকে, হ্যাঁ বলো, সৈয়দ মুজতবা আলী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? প্রথমে বলে 1908-এ জন্ম করছে মানিক, তারপর হচ্ছে 1906-এ জন্মগ্রহণ করছে, এবং তোমাদের কোনো লেখক নাই। 7-এ জন্মগ্রহণ করা কোনো লেখক নাই, তাহলে বাকি রইল কি 1904। 1904-এ জন্মগ্রহণ করছে কে? মুজতবা আলী। 1903-এ জন্মগ্রহণ করছে কে? দুইজন। কে কে? 1903-এ, এক বছর আগে, তিনে কে কে জন্মগ্রহণ করছে? করছে হচ্ছে মোতার হোসেন চৌধুরী, আর হচ্ছে কে জানি 1903-এ জসিম উদ্দিন। তো পড়ার সময় এরকম করে মিলিয়ে পড়লে তুমি একসাথে অনেক মনে থাকবে। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়? তার জন্মস্থান হচ্ছে আসামে, অর্থাৎ তিনি জন্মসূত্রে আসামি, আর পৈতৃক নিবাস সূত্রে হচ্ছে তিনি হচ্ছে সিলেটি। হ্যাঁ, সিলেটটা এই জন্য তো লন্ডনে গেছিল, সিলেটের মানুষটা সব বিদেশে থাকে। এরপর আসো 3, মুজতবা আলীর শিক্ষা জীবনের অধিকাংশ সময় কেটেছে কোথায়? অধিকাংশ জীবনে কেটেছে শান্তিনিকেতনে। কোথায়? রবি ঠাকুরের কাছে। রবি ঠাকুর ওইখানকে অনেক কাহিনী আছে, অনেক মজা আছে, বুঝছো? আচ্ছা, কে জানি বলছিল যে আপনারা কি কি দেখছেন, কেউ বলে বাঘ দেখছি, কেউ বলে হচ্ছে আমি সিংহ দেখছি, মানে এটা বলতে বলছে বোঝা যাচ্ছে আচ্ছা আপনার সাহিত্য জগতে কাকে কাকে দেখছেন। অনেক লেখকরা ছিল, শিবরাম চক্রবর্তী, এরপর হচ্ছে এরকম জীবনানন্দ সরেকে, তো আমরা মজা করে বলতেছে আমি বাঘ দেখছি, আমি সিংহ দেখছি, আমি হচ্ছে হাতি দেখছি, বলতে বুঝাচ্ছে এক একজন লেখককে তুলনা দিতেছে। লেখক এবারে সৈয়দ মুস্তালিম ইয়া করে বললো কি থাক থাক, কেউ বললেন না আমি খাটাস দেখছি, অর্থাৎ খাটাস বলতে রবি ঠাকুরকে ইঙ্গিত করছিল মজা কইরা, ঠিক আছে? তো তিনি অনেক হিউমার করতে পারতেন। আসো 4 নম্বর উত্তর করতেছো তোমরা? উত্তর 1904, হ্যাঁ উত্তর করছো। আব্দুল আহাদ, হ্যাঁ সেটাই, আহাদকে একটু মনে পড়ছে। তারপর আসো হচ্ছে সৈয়দ মুজতবা আলী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 74-এ, ঠিক আছে? কেন 74? কারণ 76-এ জন্ম, মৃত্যুবরণ করছে কে জানি মরলো, 76-এ মরছে কাজী নজরুল ইসলাম। আর 74-এ কিন্তু আরেকজন মারা গেছে, কে বলতো? 74-এ মারা গেছে হচ্ছে ফররুক আহমেদ। তোমাদের পদ্মা কবিতার আগামীকালকে যার কবিতাটা আমরা পড়বো, সেই পদ্মা কবিতার ফররুক আহমেদ রেনেসার কবি। ও আগামীকালকে কি পড়া জানো তো? তোমরা না জানলে অবশ্যই প্রশ্ন করবা, একদম স্পষ্ট পূর্ণাঙ্গ রুটিন আছে, সেই রুটিনটা তোমাদের দিয়ে দেওয়া হবে। সৈয়দ মুজতবা আলী যেসব ভাষায় দক্ষ ছিলেন, আরবি, ফার্সি, সংস্কৃত, জার্মান, মান্দারিন, রুশ, ঠিক আছে? তাহলে যেসব ভাষা দক্ষ ছিলেন, কোন কোন ভাষা দক্ষ ছিলেন? তিনি দক্ষ ছিলেন আরবি, ফার্সি জানতেন, সংস্কৃত, জার্মানি তো জানেন, জার্মানি জানতেন, এটা ঠিক আছে। মান্দারিন, রুশ হবে কি না এটাই হচ্ছে বড় কথা। মান্দারিন, রুশ মনে জানতেন না, মান্দারিন হচ্ছে চাইনিজ ভাষা, হ্যাঁ এটা এমনি মান্দারিন, ঠিক আছে, মানে এটাই।
আর রাশিয়া তিনি না, রাশিয়া জানলে তো রাশিয়া যেতেন। ওকে, তাহলে তিনি সংস্কৃত, জার্মানি, এইটুক জার্মানি তো হবে এটা শিওর। এইবার বাকি রইল কি, আরবি আর ফার্সি। সেই সময় বাই প্রোডাক্ট হিসেবে, এখন যেমন তোমরা জন্মসূত্রে ইন্ডিয়ান মুভি দেখতে দেখতে হিন্দি তোমার একটা স্কিলে চলে আসছে, এটা বাই প্রোডাক্ট, ঠিক সেই সময় আরবি ফার্সি ছিল বাই প্রোডাক্ট। সুতরাং উত্তরটা ক হবে 1 ও 2। বুঝলাম? আমরা কি ব্যাখ্যা সহ বলছি? আমরা এরকম ব্যাখ্যা সহই বলবো। স্যার আমি সিলেট, আমার মাত্র উদ্দেশ্যে বিদেশ যাওয়া, আমার একমাত্র দেশ বিদেশ যায়, হ্যাঁ সেটাই রুমা। যাক যাও, আমরা শুনছি তোমাদের সিলেটে নাকি বাংলাদেশের প্রত্যেকটা আদর্শ লিপির বইয়ের মধ্যে বর্ণমালা থাকে 50টা। তোমাদের ওখানে নাকি যে বইটা যেদিকে খুললে পরে বিশাল বড় একটা বর্ণ লেখা থাকে, সেটা নাকি লেখে খ। কি বলো, এটা কি সত্য? তোমরা নাকি সবকিছু খ দিয়া বলো? হ্যাঁ, আচ্ছা। তারপর আসে 6, সৈয়দ মুস্তফা আলী রচনা কি? বিশেরবাসী বিশেরবাসী তো লেখছে হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপরে শবনম, এই ইয়েস, এটা তার রচনা বলতে এটা তার উপন্যাস। আর দেশে বিদেশে এটা তার ভ্রমণ কাহিনী। উত্তর হবে 2 ও 3। সুতরাং উত্তর হলো গ, 2 ও 3। 6 এর উত্তর কে করছো? আমার আগে উত্তরটা করে ফেলো। আইসলা ইসলাম, রুমা, খিতা, হ্যাঁ ঠিক আছে, বা খাইশা, ইসলাম, খুমা। ওকে, তারপর আসো সৈয়দ মুস্তফা আলী কোথাকার থেকে? সৈয়দ মুস্তফা আলী কোথা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন? তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন দিল্লি বিশ্ববিদ্যালয়, কলকাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো তখন জন্মই হয় নাই। তো বিশ্বভারতী। কেন বিশ্বভারতী বললাম? ওই যে শান্তিনিকেতন যখন আসবে তখন বিশ্বভারতী কথাটা বলতে হবে। পাশাপাশি সমান্তরাল দুইটাই রবি ঠাকুরের অবদান। 80 হচ্ছে 8, সৈয়দ মুজতবা আলী কোন বিদেশে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন? কোন বিশ্ববিদ্যালয় থেকে? এই যে তিনি বন থেকে। সানজিদা কি চলে গেছে রাগ কইরা? ওকে আমি বন থেকে ঘুরাই নিয়ে আসলাম। তারপর হচ্ছে শুধু বন থেকে আমি ওকে নেদারল্যান্ডের হেগ শহর পর্যন্ত নিয়ে গেছিলাম। এই যে সানজিদা চলে গেছে। তোমরা ভাবছিলাম বড় হইছো। আচ্ছা স্যার, ভ্রমণ কাহিনী আর দিনলিপি প্রায় সেম মনে হয় আমার। না, একই কথা বলা যেতে পারে, সেম সেম মনে হতে পারে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। ও কাব্য প্রেমিক কৌশিক, হ্যাঁ কৌশিক আছি আলহামদুলিল্লাহ। কৌশিক একটু যোগাযোগ করো, ঠিক আছে? তুমিও কেমন আছো সেটাও জানাইও। আচ্ছা, আমাদের এখন বেশ কিছু অপরচুনিটি সৃষ্টি হচ্ছে, তো তুমি একটু খোঁজ নিও। এরপর হচ্ছে 9, সৈয়দ মুজতবা আলী কোথায় কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা করেন? কোথায় কৃষি বিজ্ঞান? এই যে আফগানিস্তানে। এই বেচারা আফগানিস্তানে কাবুল বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক ছিলেন, এই জন্য তিনি কৃষি বিজ্ঞানী। এখানে উত্তর হবে এটাই। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব হচ্ছে আমাদের মূল পাঠের মূল পড়ার মধ্যে। লেখক পরিচিতিটা ফিনিশিং হয়ে আসতেছে, এবং এই যে যা পড়াচ্ছি তুমি কনফিডেন্ট হতে থাকো, কারণ এই এমসিকিউ গুলো কতটা ছাকা, কতটা হচ্ছে ঝাড়া, যেইটা যারা হচ্ছে কোনো এই বইটা পড়ে যারা টেস্ট পরীক্ষা দিছো তারা এটা মজা বুঝবা। বাকিদের একটা কনফিডেন্সের মধ্যে একটু দুর্বল থাকবেই, কি করে কি হয় না হয়, কিন্তু যারা এটা পড়ে এবার টেস্ট পরীক্ষা দিছো তারা দেখছো যে কিভাবে করে কমন পড়ে। এবং বলছিলাম এই কমনটা কিন্তু এই নোটের আসলে কিছু না, কমনটা হচ্ছে এই যে এই কি বলে গোছানো, এই পরিকল্পনাটা। তুমি যদি এরকম করে সুন্দর করে গুছাতে পারো, তুমি যদি অনেক অনেক এমসিকিউ থেকে বাছাই করে কিছু আনতে পারো, যেই কটা পড়বো এই কটাগুলো সবগুলোই হিট করবে, এমন কাজটা তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তোমারও এরকম কমন পড়বে, ঠিক আছে? তো যাই হোক এটাই। আর যারা একটু কম পড়তে চাও, দেখো একটা বিষয় আমাদের সাজেশনের কথা একটু বলে রাখি। আমাদের সাজেশনের মধ্যে তো এগুলো তো থাকছেই, থাকতেছে ওই যে রঙিন যে পিডিএফ গুলো, সেগুলো থাকতেছে। আর একটা জিনিস থাকতেছে যে প্রতিটা টপিকের কোন 3 থিম, কোন 5 থিম, এমসিকিউর জন্য কোন বেসিক একটা হচ্ছে স্ট্রাকচার বা একটা টেবিল, যে টেবিলটা ভর্ট করলে পরে এমসিকিউর সমস্যাগুলো সমাধান হয়ে আস্তে আস্তে থাকে না, যে এমসিকিউ খালি প্যাস্ট লাগে। সালাম দিছিল কে, বরকত কি করছিল, রফিক কি করছিল, সালাম কি করছিল, জব্বার কি করছিল, কিন্তু শখ আকারে থাকে তাহলে কনফিউশনটা দূর হয়ে গেল, ঠিক না? তো এরকম এই জিনিসটা একটা নোটের এই ভেরিয়েশনটা আমাদের সাজেশনে পাওয়া। ওকে, সবাইটা সংগ্রহ করে নিও। সৈয়দ মুজতবা আলী কয়টি ভাষা দক্ষ ছিলেন? দেখো বিষয়টা হচ্ছে স্পষ্টভাবে বইয়ের মধ্যে উল্লেখ আছে 5টা, এই জন্য কোন উত্তরটা বলি নেই গা। বইয়ের মধ্যে কয়টা আছে? 5টা। কিন্তু 5টা যেই ভাষা আছে, জার্মানি, এরপর আছে মনে করো যে আছে হচ্ছে ফার্সি, এরপর এরকম আরো অনেক ভাষা আছে, 5টা ভাষা আছে, ঠিক আছে? আফগানিস্তান বা কাবুল যে ভাষা যেটা পশতুন, 5টা ভাষা তিনি জানতেন, বাংলা জানতেন না। হ্যাঁ, এটা হইতে পারে তিনি বাংলা ইংলিশ জানতেন না, এত ভাষা যে জানতেন, তো সেই হিসাবে 7টা হয়। তাহলে উত্তর তুমি এখানে
এই খ পারতেছো, গ পাইতেছো। সৈয়দ মুজতবা আলী কয়টি ভাষায় দক্ষ ছিলেন? তাহলে উত্তর কি করবা বলো, কি করা উচিত? এখন বইয়ের মধ্যে আছে 5টা, সেই 5টা হয়, আর হচ্ছে কমন সেন্স এবং জেনারেল নলেজ দিয়ে যেটা বুঝি সেটা 7টা হয়। ওকে, তো আমি তোমাকে বলবো যে তোর সামনে যেটা আছে ওইটাই দিয়ে দিও, ঠিক আছে? তারপর কিন্তু এটা সঠিক না, কিন্তু আমি যে বললাম যে খ দিয়ে দিও এটা কিন্তু সঠিক না। ওকে, এইটা হচ্ছে ভাগ্যের উপরে। ইয়ানফসি কিছু একটা বলবা দোয়া কইরা, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার কইরা তুমি বৃত্তটা ভট করে দিবা, ঠিক আছে? বৃত্ত ভট করে দিলা মানে তোমারও কি জবাই হয়ে গেল। যাক, এইবার কুরবানি পরে তোমাদের কুরবানি, সবার তো কুরবানি হয়, এবার তোমাদের কুরবানি। হ্যাঁ, সাজেশনের জন্য কত টাকা দিতে হবে কত জানি না, মনে নেই, মনে হয় সাজেশন এরকম 150 বা 200 টাকা, কিন্তু মানে পিওরা জানি তাদের মনে 50 টাকা না কত টাকা জানি। তো আজকে মনে শেষ দিন, একটু যোগাযোগ করে, আমি জানি না, এটা আমাদের যে ইনবক্সে নক দিয়ে এটা মডারেটরকে জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? ওকে, তারপর আসো সৈয়দ মুজতবা আলী সাহিত্যিক রসবোধ তার রচনার কোন প্রবণতা নির্দেশ করে? গুরু গম্ভীরতা, কৌতুক ও ব্যঙ্গ, ঐতিহাসিক তথ্য, রাজনৈতিক বিশ্লেষণ। সৈয়দ মুজতবা আলীর সাহিত্যিক রসবোধ, এই যে সাহিত্যিক রসবোধ তার কোন, যে রসবোধ সে কি আর গুরু গম্ভীর? নো, সেই রাজনৈতিক বিশ্লেষক না, ঐতিহাসিক তত্ত্ব না, তাহলে কৌতুক, এবং তিনি প্রচুর ব্যঙ্গ করতে পারতেন সৈয়দ মুজতবা আলী, ঠিক আছে? তো যাই হোক, তোমরা আমিও হয়তো যথেষ্ট একটা ফিলেন্সিং পাইলে হয়তো সৈয়দ মুজতবা আলীর পরে, আমি যদি সৈয়দ মুজতবা আলীর পরে বাংলাদেশে সবচেয়ে রসবোধক লেখককে তোমাদের ধারণায় কে? ঠিক আছে, হ্যাঁ, আহমদ ছফা, হ্যাঁ, বিখ্যাত আহমদ ছফা। আর এই তরুণ একদম ইয়াং যদি বলি, আমি মনে করি সোহেল রহমান, ঠিক আছে? হয় না, এখনো ওই লেভেলে আসে না, কিন্তু মনে করো আমরা মনে করতে পারি লেখা ওই ধরনের হতে পারে। আচ্ছা, সৈয়দ মুজতবা আলীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, গীতাঞ্জলি। এক্স কত সহজ প্রশ্ন আসে। তোমরা যে এই যে লেখকদের ইয়াগুলো পড়ো, কি জানি আসবে কি জানি পারবো না, এইগুলো টেনশন করো না। এই জন্যই বলি একটু রিডিং পড়ো, যার শুধু নামটা একটু দেখে যাও। তারা যারা তোমাদের এই বইটা বানিয়েছে, যারা তোমাদের লেখকদের বই পড়তে বলে, তাদের বলে না তুমি লেখকের বইয়ের নামগুলো মুখস্থ করে ফেলো। তারা একটু জানে যে দেখো এই নামে যে দুনিয়াতে বইটই আছে, কোনো আইডিয়া ধারণা নিয়ে তুমি বড় হও, এটুক তারা চায়। দেখছো অপশনগুলো কেমন দিছে? গীতাঞ্জলি যে রবি ঠাকুরের, যে লোকটা এতটুক জানে ওইটা পারবে, যে হচ্ছে এমন বেকুবের বেকুব এটুকু জানে না, ও এখানে কি করবে, একদম গোল্লা খাবে, ঠিক আছে? উত্তরটা সহজ ছিল। 13 নম্বর উত্তর, সৈয়দ মুজতবা আলীর মূল পেশায় কি ছিলেন? পেশায় কি ছিলেন, কি করতেন বলো? সেলুনে চুল কাটতেন? তারপর কি করতেন? সৈয়দ মুজতবা আলী মূলত পেশায় কি ছিলেন? তিনি পেশায় ছিলেন মূলত শিক্ষক, চিকিৎসক তো হবে না। আচ্ছা বলো তো, চিকিৎসক, তোমাদের লেখকদের মধ্যে চিকিৎসক কে ছিল? একটা লেখক বলো যে লোকটা চিকিৎসক ছিল, কেউ বলতে পারবা? আচ্ছা, এইটা আরেকটু বলি, এখানে নাই, তোমাদের 9, 10 বইয়ের মধ্যে ছিল। এখন বলো দেখি কে পারবা, কার জেহেন শক্তি ততটুকু আছে। আর একটু যদি ক্লু দিয়ে দেই, সেই লেখক এর প্রকৃত যে নাম সেটা না ব্যবহার করে সে ছদ্মনাম ব্যবহার করে, ছোট্ট করে একটা ছদ্মনাম, ঠিক আছে? তাও পারো নাই? আচ্ছা, আরো সহজ করে বলি, সেই লেখক তোমাদের যে গল্পগুলো ছিল, গল্পটা সবচেয়ে ছোট্ট যে গল্পটা ছিল, সেই গল্পটা সে লিখছে। আরো ক্লু দিব, সে হচ্ছে নিম গাছ গল্পটা লিখছে। অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায় ছিল চিকিৎসক। অর্থাৎ লেখকদের এই জনরা দেখলে আমরা শিক্ষক লেখক দেখছি, আমরা সাংবাদিক লেখক দেখছি, তারপর হচ্ছে এরকম লেখক তো বহুত আছে, কিন্তু চিকিৎসক লেখক এই বনফুলকে দেখতে পাই। এরপর আসে হচ্ছে 24, গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীটি কোন দেশের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা? এই যে আফগানিস্তান, যেটা আজকে তোমাদের এই যে এমসিকিউর মধ্যে জিজ্ঞাসা করেছি, বুঝছো? তাহলে আশা করি এটা বলতে পেরেছো। 15 নম্বর, গন্তব্য কাবুল বইটি প্রথম প্রকাশিত হয় কোন বছর? এটা পারা কথা, দেখি তো পারো কিনা। গন্তব্য কাবুল এই বইটা প্রথম কোন বছর প্রকাশিত হয়? ইস্টার জাহান, আচ্ছা ইস্টার জাহান নতুন, আচ্ছা সঞ্জিতা আছো না? ওকে, তারপরে স্যার আপনি রেস্ট করেন না? রেস্ট আসলে রেস্ট করব, কবে রেস্ট করব সেদিন তোমাদের ঘোষণা দেবে, বলবো যে আমি এই যে এবার রেস্ট করতেছি, ঠিক আছে? আজকে অনেকটা বছর ধরে আমি শুধু দৌড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? রেস্ট নেওয়াটা হচ্ছে না, ইনশাল্লাহ রেস্ট নিতে চাই, ওই রেস্ট নেওয়ার জন্যই মূলত এত দৌড়ানো। তারপর গন্তব্য কাবুল বইটি প্রথম প্রকাশিত হয় কোন বছর? আচ্ছা, এইটা 1952 অথবা 48 হবে, তো উত্তর 48ই। দেখো তোমাদের বইয়ে কি আছে, বই মনে 48-এ আছে। সুরাইয়া খাতুন নতুন মনে হচ্ছে, তবে যদি নতুন হয়ে থাকো তাহলে কংগ্রাচুলেশন। আসো হচ্ছে 16 নম্বর,
গন্তব্য কাবুল বইটি কোন ধারার অন্তর্গত? উপন্যাস, ভ্রমণ কাহিনী, জীবনী, আরটা কি হচ্ছে ইতিহাস। এটা হচ্ছে ভ্রমণ কাহিনী। ঠিক আছে। বনফুল, সুমাইয়াও বললা বনফুল। আচ্ছা, তারপরে আসো 17। গন্তব্য কাবুলের ভাষা কেমন? গম্ভীর, সরল, রম্য, আনুষ্ঠানিক। এই যে রম্য, রম্য মানে বুঝো মজাদার। ঠিক আছে। তো সৈয়দ মুজতবা আলীর এই লেখার সময় আমি চাচ্ছি আমারও লেখা অনেক দারুণ দারুণ রম্য আছে। তো দারুণ অনেক না থাকলেও যে কয়টুকু আছে এরকম কোন একটা রম্য খুঁজে বের করে আজকে আমি পোস্ট করবো। হ্যাঁ, একটু অ্যাপ্রিসিয়েট করো, কমেন্ট করো। তোমরাও যারা এরকম রম্য টম্য লেখো বা লিখতে চাও তারা একটু সাজেশন নিও বা বইলো। এই সুযোগে তোমাদের একটু রম্য শিখাই দিবনে। লেখক সঙ্গে যে খাবার এনেছে তা কেমন? বিদেশি, সহজলভ্য, নেটিভ, দুর্বল। লেখক সঙ্গে যে খাবার এনেছে তা হচ্ছে নেটিভ, সহজলভ্য। সহজলভ্য মানে বুঝছো? অর্থাৎ ওই যে স্টেট ফার জাকারে স্টেট থেকে খাবার কিনছে। তোমাদের খাবারের কথা মানে বলছিলাম যে দুইজনে ভাব নিচ্ছে গেছিল, দেখছে দুইজনে খাইছে ধরা। ঠিক আছে। দুজনে বলছে ও এটা তো আমি বাসা থেকে এনেছি, আমি বাইরে খাবার একদমই খেতে পারি না, আমার একদম পছন্দ হয় না। তারপরে যখন বাইক করছে, বাইকরা দেখে দুজনে এক দোকানদার থেকে কিনছে। ঠিক আছে। এক জায়গা থেকে একই রকম খাবার একইভাবে খানা কিনা হয়ে গেছে। 18 বলতেছ গ নেটিভ। নেটিভ বলতে লেখকের সঙ্গে যে খাবার এনেছে তা কেমন? লেখক সঙ্গে যে খাবার এনেছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সহজলভ্য না নেটিভ। মানে নেটিভ মানে হচ্ছে স্থানীয়, বুঝছো? সরি, হ্যাঁ ঠিক আছে। ওকে আহাত, অসংখ্য ধন্যবাদ। ডিজাইনটা দারুণ। ওকে শাহাদাত খান শিপু, হ্যাঁ ডিজাইন দারুণ হোক, ডিজাইন দিয়ে এটা তেমন কিছু না। বইয়ের কন্টেন্ট কেমন সেটা বইলো, সেটা সবাইকে বইলা দিও। এই বইটা আমার আসলে আর কিছু নাই, কোন একটা দিয়ে তো শুটা করতে হবে, সেই শুট আমি বইটা দিয়েই করতে চেয়েছি। তো তোমাদের দোয়া এবং হচ্ছে আরো অনেক কিছু আমার দরকার। আশা করি তোমরা আসো আর একটু থাকবে। ঠিক আছে। ওকে, এই বইটা পিছনে অনেকগুলো গল্প তৈরি হয়ে গেছে, তো গল্পগুলো তোমাদের বলতে চাই, তোমরাও শোনার আগ্রহ করো। গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কি? গৌরিকা চন্দ্রিকা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা। এটা কি জিনিস? এটা একটা প্রবাদ, আমাদের দেশে একটা প্রবাদ, অর্থাৎ ভূমিকা। গৌরচন্দ্রিকা একটা লোকের নাম। তো ওই লোকটা খালি সবকিছু শুরু করতো, সেখান থেকে জিনিসটা আসছে। এত গৌরচন্দ্রিকা রাখতো, কথা বল, গৌরচন্দ্রিকা রাখে কাজটা শুরু করতো। গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভূমিকা করা, মানে শুরুটা করতে করতে সময় লাগায় ফেলে। এটাকে বলে বাংলা ভাষায় মানে ত্যক্ত করে বা তেরা করে যে কথাটা বলা, সেটা হচ্ছে গৌরচন্দ্রিকা মানে ভূমিকা বলে। ইয়মুস সফর, নিফসুস সফর কি? দেখো ইয়ম মানে হচ্ছে দিন, ঠিক আছে, আর হচ্ছে নাফস অর্থ হচ্ছে অর্ধ। তাহলে দেখো নিফস অফ সফর, সফরের অর্ধেক, আর ইয়মুস সফর হচ্ছে সফরের দিন মানে হচ্ছে পূর্ণ। তার মানে হচ্ছে এটা ইংরেজি পদ হতে পারে না। আমি তো আরবিতে লেখা দিছি, আর তারপরে কেমনি ইংরেজি প্রবাদ হয় বলো? এটা ইংরেজি পদ হতে পারে না, এটা আরবি প্রবাদ। ঠিক আছে। কি প্রবাদ? আরবি প্রবাদ। ইয়মুস সরফ, নিসফুস সরফ। এরপর আসো 21। কেউ কি ভুল করছো? আচ্ছা ভুল করো, সমস্যা নাই। এই তো সানজিদার উত্তর সঠিক হয়েছে। আরবি প্রবাদ। গন্তব্য কাবুল বইটি কেমন, কেন পাঠক প্রিয়? ইতিহাসের বিশ্লেষণ, ভ্রমণের আনন্দময় ভাষা, নাটকীয়তা, গবেষণামূলক উপাদান। এখানে নাটকীয়তার কিছু ছিল না, বুঝছো? নাটকীয় যেটা হইতো যে ফিরিঙ্গির সাথে তিনি ঘুমতে উঠছেন, জানতে পারলো এই ফিরিঙ্গিত কি লাগে, তার পূর্বপুরুষের মানে কিছু একটা লাগতো, এরকম নাটক কিছু হইলে নাটকীয় না, একদম সিম্পল রম্য ভাষায় মজায় মজায় লেখক একটা ভ্রমণ কাহিনী বলেছেন। 22। প্রাগদেশ শব্দের অর্থ কি? প্রাগ মানে হচ্ছে পূর্বে। হ্যাঁ, প্রাগ মানে কি? প্রাগ মানে হচ্ছে পূর্বে। প্রাগৈতিহাসিক বলি না? প্রাগৈতিহাসিক মানে কি? ইতিহাসের পূর্বকে বলা হয় প্রাগৈতিহাসিক। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা। এরপর আসা হচ্ছে ফিরিঙ্গি শব্দের অর্থ কি? ফিরিঙ্গি যে শব্দটা না, এই শব্দ থেকে কিন্তু জিনিসটা আসছে, গিরিঙ্গি। পড়ে না গিরিঙ্গি বাস আছে না? তোমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ আছে? আছে বোধ হয়। তোমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ আছে নাকি তোমাদের ফ্রেন্ড সার্কেলে যে আছে সেটা তুমি? কোনটা? আচ্ছা যেটাই হোক, এরপর আসি ফিরিঙ্গি শব্দের অর্থ কি? ফিরিঙ্গি শব্দের অর্থ হচ্ছে ফরাসি বা ইউরোপীয়, ইংরেজ। শব্দের অর্থে হচ্ছে ইউরোপীয়, যদিও এটা ইংরেজদের বলতো। এই শব্দটা শাব্দিক অর্থে আছে পর্তুগিজদের বলার জন্য। ঠিক আছে,
অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে প্রথম আসছে পর্তুগিজরা, এই ওদের বলতো ফিরিঙ্গি। এখন মানুষ তো পেস্ট লাগায় ফেলায়, বিদেশিদের চিনে না, ওই সবগুলার চেহারা সাদা সাদা, তো লেখক তখন পেস্ট লাগায়, মানুষ সেই সঙ্গে মানুষগুলো পেস্ট লাগিয়ে ওই বিদেশ থেকে ইউরোপ থেকে আসলেই বলতো ফিরিঙ্গি, বুঝছো? তো সেখান থেকে আসছে, অর্থাৎ এটা ইউরোপীয়, ফরাসি, শুধু ফরাসি না, ইউরোপীয় হচ্ছে মূল কথা। নেটিভ শব্দের অর্থ কি? স্বদেশী, বিদেশি, শাসক, আরটা কি শরণার্থী। নেটিভ অর্থে স্বদেশী, বলে না নেটিভ ভিলেজ, অর্থাৎ আমার নিজের ভিলেজ। 24 পর্যন্ত গিয়েছ, 24-এর বি ফারহা, হ্যাঁ ওকে, এভাবে উত্তর দিয়ে থাকো। এরপর হচ্ছে 25, ফিয়াসে শব্দের অর্থ কি? ফিয়াসে শব্দের অর্থ হচ্ছে দাসী, সঙ্গিনী, যাত্রী, এই যে প্রেমিকা, বলছিলাম ফিয়ান্সে, সেখান থেকে ফিয়াসে, লেখক ফিয়াসে বলছে। এরপরে আলাকার্ট শব্দের অর্থ কি? আলাকার্ট শব্দের অর্থ হচ্ছে পাখির বাসা, প্রেমের কবিতা, পাহাড়ের চূড়া, না, এটা হচ্ছে মেনু কার্ড। আমরা যেটা বলি না রেস্টুরেন্ট, যেটা বলি আমাকে মেনু কার্ডটা দেখাও, এই হচ্ছে মেনু, অর্থাৎ এটা মনে হয় ওই ইংলিশ টিংলিশ বা ফার্সি শব্দ, অর্থাৎ আলাকার্ট অর্থাৎ কি খাদ্য তালিকা। এরপর হচ্ছে 27, কালোয়াত কি? কালোয়াত সঙ্গীত শিল্পী, সঙ্গীতের রূপ, সঙ্গীতের তত্ত্ব, কোনো কি কোনো হচ্ছে বাদ্যযন্ত্র, এই যে সঙ্গীতের তত্ত্ব, তত্ত্ব বুঝো মানে সঙ্গীতের সুর, উঠা নামা, ব্যবহার ট্যাবহারের কি কি হতে পারে, এইগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে কি এই কালোয়াত, ঠিক আছে, কালোয়াত। এরপর আমরা মূল পাঠে যাব। 28, হ্যাঁ, লেখকের সাথে কার আলাপচারিতা আরম্ভ হয়? পাঠানের, সাহেবের, কাবুলির, ড্রাইভারের? না, লেখকের সাথে কোনো কাবুলির আলোচনা হয় না। কেন এটা হয় না? কারণ তিনি তো কাবুলে গিয়ে পৌঁছানেই নেই, আফগানিস্তানে তো পৌঁছাতেই পারেন নাই, সুতরাং এখানে আলোচনা হয় নাই। তাহলে পাঠানের সাথে আলোচনা হয়েছিল, সাহেবের সাথে এটাও হয়েছিল, ড্রাইভারের সাথে এটাও হয়েছিল, তিনটেতে সত্য। তাহলে লেখকের সাথে কার আলোচনা কি হয়? এই যে আরম্ভ হয়, কার আলাপচারিতা দিয়ে গল্পটা শুরু হয়? এই যে ইংরেজি সাহেবের সাথে, সেখান থেকে কথাটা এসেছে, ইংরেজি সাহেবে। অনেক বড় গল্প, তাই আর পড়ি না, এই যে ভালো করছো, যাক গল্প পড়ো নাই, কিন্তু আমরা এখন যেভাবে পড়াচ্ছি এতে উপকার হচ্ছে না, উপকার হবে। তো এই জন্য একটু সাথে থাইকো, নিয়মিত ক্লাসগুলো কইরো, আমরা এইভাবে করেই করাবো। তবে যেই অ্যাঙ্গেল থেকে বড়, কেউ যদি প্রিপারেশন পূর্ণ হয়ে থাকে তার উপকার হবে, যারা প্রিপারেশন না পূর্ণ হয়নি তার উপকার হবে। আমরা ওই ব্যাখ্যাটা বলে দিব, কোত্থেকে কিভাবে করে মিল হয়েছে সেটা বলে দিব। 29, কার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে যায়? কার ভ্রমণের উৎসাহ ক্রমে চুপসে যায়? এই যে লেখকের। কেন? কারণ হচ্ছে এই যে একাকিত্ব, এই যে এত জায়গায় ঝামেলা, এই বাস নষ্ট হয়ে যাচ্ছে, ট্রেনের চাক্কা পাংচার হয়ে যাচ্ছে, না যাক এরকম কিছু নাই, কিন্তু মজা করে বললাম, ট্রেনের চাক্কা পাংচার হয়ে যাচ্ছে নাকি। তারপরে আসে হচ্ছে 30, ইংরেজি শব্দের কোথায় জোর দিয়ে কথা বললে সাহেবী ইংরেজি হয়? কোথায় কোথায়? এই যে প্রাগদেশে। প্রাগদেশে বুঝছো, মানে জিব্বার শুরুতে একটু চাপ দিয়ে ধরা বলবা কিউ কেমন আসছো, এই তো তোমার ইংলিশ হয়ে গেছে, বাংলাটাই বলবা, তোমার ইংলিশের মতন লাগবে। তো লেখক এই কথাটাকে ব্যঙ্গ করে বলে। 31, পশ্চিমে গৌরচন্দ্রিকা করে কি নামে? গৌরচন্দ্রিকা মানে ভূমিকা করে কি নামে? কি অনেক আয়োজন করে, অনেক সুন্দর ব্যবস্থাপনা করে তারপরে সে নামে। এটা হচ্ছে জুন মাসের গরম, জুলাই মাসের শরম, নভেম্বরের শীত, আর হচ্ছে ডিসেম্বর মাসের শীত। আচ্ছা, নভেম্বর মাসের শীত তো হয় না, ডিসেম্বর শীত না, জুলাই মাসের গরম। দেখো প্রথম দুইটাই বলি, এইখানে জুলাই মাসের গরম হবে না, কারণ গরম যখন আসে সেটার প্রথম মাস হইলে কি হবে? এই গৌরচন্দ্রিকা হয়, অর্থাৎ শুরুর জায়গাটা হইতে হবে। তাহলে এখানে জুন মাস, যদি শীত হয় তাহলে হবে নভেম্বর মাস। তাহলে তুমি এই দুটো উত্তর আগে কেটে দাও, এখন এই দুইটার মধ্যে বিবেচনা করো কোনটা তাহলে হতে পারে। পশ্চিমে গৌরচন্দ্রিকার কি নামে? আচ্ছা এখন বলো, লেখক কি শীতকালে ভ্রমণ করছিল? দ্বিতীয় হচ্ছে আফগানিস্তানকে তোমার কি মনে হয়, একটা শীত প্রধান, বরফ টরফ পরে, এরকম কিছু মনে হয়? যদি এটা মনে না হয় তাহলে তুমি উত্তরটা ক দিতে পারো, বুঝছো? সুতরাং এইখানে আমাদের শুধু পড়লে হয় না, আরেকটা হচ্ছে সিক্স সেন্স যাকে বলে, সেটাও খাটাতে শিখতে হয়। সিক্স সেন্স খাটিয়ে বুঝতে হয় আসলে পড়া কি, ধরা কি, পারা কি। এবার আসো, বুড়ো বয়সেও কে মাঝে মাঝে বায়োস্কোপে যায়? কে বুড়ো বয়সে মাঝে মাঝে বায়োস্কোপে যায়? কে যায়? কাবুলি? কাবুলি তো হবে না। লেখক? না, লেখক কেমনে যাবে? লেখক তো ট্রেনের মধ্যে আছে। বেতার কর্মী? না, বেতার কোন কথা বেশি বলে। বাকি থাকলো কে? বাকি থাকলো দেখো একটা বুড়া লোক,
হলে যায়, এটি তো মনে করো মজার কথা, না হলে কি এটা বলা হইতো? হ্যাঁ, একটা ইয়াং মানুষ, সে মনে করো যে কি বলো, ধর একটা ইয়াং মানুষ কি হতো, হলো তুমি বললা যে স্যার আমি নাচতে পারি, এটা কোনো মজার কিছু হইলো না, কোনো সমস্যা নাই। তুমি বললা স্যার আমি আমার দাদির সাথে নেচেছি, বা আমার দাদা নাচটা দেখতে খুবই ভালো, চমৎকার, তাইলে একটা মজার কিছু হইলো। তো এইটাই হবে যে বুড়ো বয়সেও কে, আচ্ছা এখানে আবার একটা সহজ কথা, ওই যে উত্তর এখানেই আছে। এখানে তো কেউ তো বুড়ো ছিল না, বুড়ো ছিল তো এই একটাই সর্দারজি, বুড়ো সর্দারজি, অর্থাৎ সে বুড়ো বয়সে বায়োস্কোপ দেখতে, বায়োস্কোপ মানে সে আমলের ওই হল মুভি কিছু একটা গোল করে থাকতো, এবং তাকে ভিতরে অনেক সিনারি দেখা যেত, কেউ দেখতো না, যে টাকা দিত শুধু তাকে দেখতে দিত। এরপর লেখকের বন্ধুর বন্ধুর নাম কি? লেখকের বন্ধুর বন্ধুর নাম, প্রথমে তো শেখ আহমদুল হচ্ছে লেখকের বন্ধু, না এটা লেখকের, আচ্ছা সরি সরি, লেখকের বন্ধুর বন্ধু লেখককে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যায় পেশোয়ারে, আর পেশোয়ারে অভ্যর্থনা জানাইছে এইটাই। অর্থাৎ পুরো গল্পের মধ্যে যদি আবু জাফর শেখ, শেখ মাহমুদ আলী, শেখ অন্য কেউ হতো, ঠিক আছে, মাহমুদ কেউ যদি হতো, তাহলে এই নামটা বইয়ের মধ্যে থাকতো। অর্থাৎ তুমি এটা পারো না পারো, তুমি যদি আমাদের নোটের শুধু ক্যারেক্টার গুলো পড়ো, তাহলে তোমার পড়া কিন্তু হয়ে গেল, তাহলে তুমি কিন্তু গল্প কিন্তু পড়ো নাই। কিন্তু ওই নোটটাই মনে করেছি যে এটা পড়লে কি তোমার এই এটা কিন্তু কমন পার্থক্য তুমি বুঝতে না, যে স্যার ক্যারেক্টার দেখলাম 6টা, সেই 6 ক্যারেক্টারের মধ্যে তো এই শেখ আহমদ আলী ছাড়া আর কেউ নাই, সুতরাং উত্তর তো এটাই হবে। বুঝতে পারছো? অর্থাৎ কিছু জিনিস হয়তো এই বইয়ের আমরা বলে বুঝাইতে পারি, কিছু জিনিস এত গভীরে যেটা বলে বুঝাতে পারবো না, যে নিবা যার উপকার হবে সে তখন যার আবিষ্কার করে থাকবে না ভালো কিছুই। এবার আফগানিস্তান সরকারের কর্মচারী ছিলেন হিংসুটে, বন্ধু বৎসল, বিপন্নের সহায়। সরকার কর্মচারী ছিলেন, হিংসুটে ছিলেন, হিংসুটে থাকতে পারে, বন্ধু বৎসল, বিপন্নের সহায়। আচ্ছা দুইটা হয় না, বুঝছো, হিংসুটে বন্ধু বৎসল দুইটা বিপরীত ধর্মী, বিপন্নের সহায়। আসলে বইয়ের মধ্যে যেভাবে আছে, বইয়ের মধ্যে হিংসুটে আর হচ্ছে বন্ধু বৎসল আছে, তো সুতরাং এটাই হবে, যদিও এটা খাটে না, কারণ যে হিংসুটে হয় সে বন্ধু বৎসল হয় না। বন্ধু বৎসল বুঝো, অর্থাৎ বন্ধুকে খুব ভালোবাসে, বন্ধুকে খুব কেয়ার করে, এমন কথাটাই বলতে এখানে এটা বুঝায়। যে বন্ধুর বন্ধুর নাম শেখ আহমদ আলী। সালাম আলাইকুম সালাম স্যার, মাত্র আসলাম, এই গল্পটা পড়া হয় নাই কয়দিন, 12, তাই লাইভ এমসিকিউ ক্লাস আসি নাই। ও না, লাইভ এমসিকিউতে যে আসবা, আসলে তো তোমার পড়া হবে। আর আমরা কিন্তু শুরুতে বেসিক পড়িয়ে দিয়েছি ফাইজা, তো কাকে আমরা প্রাইভেট গ্রুপে যেমন বলেছিলাম যেটার বেসিক ক্লাস কিন্তু আজকে লাইভে হবে, সেই লাইভে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আগামীকালকে সকালবেলা হচ্ছে পদ্মা কবিতার বেসিক হবে, আর সেটা সকাল 9টা বাজে এই পেজেই হবে, ঠিক আছে। তোমাদের সবার দাওয়াত, সবাই এটা উন্মুক্ত এই পেজেই করতে পারবা, অর্থাৎ প্রাইভেট বেজে যারা স্টুডেন্ট করতে পারতো সেটা এখন উন্মুক্ত করেই সবাইকেই করতে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। আচ্ছা, তারপর আফগানিস্তান সরকারের কর্মচারী ছিলেন, এরপর আচ্ছা এই দুইটা প্রশ্নের উত্তর দাও। গন্তব্য কাবুল বইটিতে লেখক ভ্রমণের সময় কোন ধরনের মানুষের সঙ্গে পরিচিত হন? কূটনীতিক, কূটনীতিক মানে হচ্ছে রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, সাধারণ মানুষ, পর্যটক। দেখো প্রথম যদি বল পর্যটক, এটাও হবে না, কারণ লেখকও ঘুরতে গেছে, লেখকের সাথে তারাও ঘুরতে বের হয়েছে, এরকম কেউ ছিল না। ব্যবসায়ী না, লেখক বরং পেয়েছে যেই অঞ্চলে যেইখানে গেছে সেইখানকার সাধারণ মানুষ, সেখানকারই কেউ, বুড়ো সর্দারজি, শিখ সর্দারজি, তারপর হচ্ছে শিখ সর্দারজির পর আর কি থাকে, শিখ সর্দারজির পরে ভাইয়া লাইফটা কি পেজে রেকর্ডের দেওয়া হবে না? এটা হচ্ছে পেজে রেকর্ডের থাকবেই, তুমি পরে দেখতে পারবা, কিন্তু এটা বেশি না, এটা 19 দিন, 19 দিন পরে এটা ডিলিট হয়ে যাবে। তো 19 দিন পরে যে ডিলিট হয়ে যায় সেটা তুমি তখন পাবো হচ্ছে হয় আমাদের ইউটিউবে, আর নয়তো আমাদের প্রাইভেট ব্যাচে, ঠিক আছে। প্রাইভেট ব্যাচ বলতে অর্থাৎ প্রাইভেট কোর্সে, যেটা বইয়ের মধ্যে ওই যে কিউআর কোড আছে নিয়মিত ভিডিওগুলো সেখানে দিয়ে দিবি, যারা হচ্ছে স্ক্যান করি সেটা পেয়ে যাবে। তারপর হচ্ছে তাহলে পর্যটক, এবার আসে সাধারণ মানুষ, কি হবে সাধারণ মানুষের সাথে? মুজতবা আলী আফগানদের কোন গুণটি বেশি প্রশংসা করেন? বন্ধুত্বপূর্ণ আচরণ, আতিথেয়তা, দানশীলতা, সংগ্রামী মনোভাব। দানশীলতার কথা কোথাও নাই, বন্ধুত্বপূর্ণ আচরণ হতে পারে, সংগ্রামী মনোভাব হতে পারে, ওই যে তারা ফসল ফলাতো, আর একটা হতে পারে আতিথেয়তা। মূলত উত্তরটা হবে আতিথেয়তা, কারণ তার যে 10টা পয়েন্ট রয়েছে, 10টা পয়েন্টের একটা না, 8টা পয়েন্টে তো গন্তব্য কাবুল, এই 8টা পয়েন্টে একটা পয়েন্ট শুধু এই আতিথেয়তা নিয়েই, কে? শেখ আহমদ আলী
10 দিন তাকে কি করেছে, সে পেশোয়ারে পাকিস্তানে তাকে পাঠান আহমদ আলী তাকে খাইয়েছে, পড়েছে, থাকতে দিয়েছে, অর্থাৎ ব্যাপক আপ্যায়ন তাকে করেছে। লেখক সেই কথাটা এখানে বলেছে। তাহলে এই পর্যন্ত কি থাকবেন, আরো আগাবো? বলো, 36টা করাইছি। এমসিকিউ কয়টা? এটার এমসিকিউ হচ্ছে এটা হচ্ছে 61টা। ঠিক আছে, বলো এই কটা করলেই হবে। তারপরে বলো 10টা 5 বাজে মাত্র, যদি তোমরা বলো আমি আরো আধা ঘন্টা করাবো। বেশিরভাগ যেটা বলে আর কি, না তারপরে দেখলাম কমে আসছো, যে কমে আসে তাহলে আর করানো যাবে না। ওয়াইডটা হচ্ছে একটা সিরিজ আসতেছে, সিরিজটা হচ্ছে যেমন 3 থিমে এমসিকিউ শেষ, 4 থিমে সৃজনশীল শেষ, অর্থাৎ প্রত্যেকটা টপিকের কিন্তু একটা নিশ আছে। নিশ মানে হচ্ছে একটা প্যাটার্ন আছে, ওইখানে প্রশ্ন শুধু ওই ধরনেরই হয়। যেমন ফেব্রুয়ারি 1969 এখানে একটা নির্দিষ্ট 3 ধরনের প্রশ্ন, চেতনা মানে রংগুলো মানে প্রতীকীগুলো, আর একটা প্রশ্ন হয় যা শুধু ও রফিক জব্বার বরকত সালাম কে কি করেছিল। এই দুইটা প্রশ্ন পড়লেই তোমার এখানে যেই এমসিকিউটা আসলে তুমি সমাধান করতে পারবা। দেখছো, তাহলে পুরো এত এমসিকিউ গুলো আমরা দুইটা থিমের মধ্যে নিয়ে আসছি। মাসি বেশি এখানে গল্পটা হয় একটা প্রধান থিম আর হচ্ছে 5টা সাব থিম। এই 5টা পয়েন্ট বুঝে ফেলতে পারলে তোমার সৃজনশীল এমসিকিউ সবটা বুঝতে পারা সহজ হয়ে যাবে। এরকম একটা এই কি বলে বাংলার উপরে আসলে এরকম তো কেউ করে না, সবাই ক্লাস রাখে, রাখে, কিন্তু এই জিনিসটা করা হয় না। তোমরা এরকম পড়ো না ইংলিশে যে একটা প্যারাগ্রাফ পড়ে কিভাবে সকল প্যারাগ্রাফ উত্তর করা যায়, এবার হচ্ছে বাংলার সেইটা যে কিভাবে করে 5টা সৃজনশীল পড়ে সকল সৃজনশীল উত্তর দেওয়া যায়, এবার সেইটাই করা হবে। শেষ করব? আচ্ছা না থাক তাহলে, না তোমরা 14 জন আসো, সুতরাং আমি কন্টিনিউ করব। যখন এইখান থেকে একটু কমা শুরু হবে তারপরে মানে যারা চলে যাও তারা চলে যাও, চলে গেলেই আমরা হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো। ঠিক আছে, এরপর আসো, অফিস ট্যুরে ব্যাংকক গিয়েছে, তাকে অভ্যর্থনা জানাতে তার থাই বন্ধু লিনজু কি করেছে, এয়ারপোর্টে এসেছিল। দুজনের মধ্যে যখন দেখা হয় একে অপরের সাথে কোলাকুলি করে এবং স্নিগ্ধ হাসিতে সংবর্ধনা জানায়। উদ্দীপকে রতনের সাথে গন্তব্য কাবুল রচনার কাল মিল রয়েছে। আবার ভালো করে বুঝো, রতন তার কয়েকজন সহকর্মীর সাথে অফিস ট্যুরে ব্যাংকক গিয়েছে। ব্যাংকক গেছে কে? রতন গেছে, মানে রতন ঘুরতে গেছে। আর রতনকে করেছে লিনজু। তোমরা অনেকে এটা দেখলেই দিয়ে দিবা হচ্ছে শেখ আহমদ আলী। না, শেখ আহমদ আলীর সাথে মিল হচ্ছে লিনজুর, কারণ শেখ আহমদ আলী লেখককে অভ্যর্থনা করেছে, সুতরাং এটা লিনজু হবে। তো যেখানে রতনের কথা যদি বলছে, সুতরাং উত্তরটা হবে লেখক। বুঝতে পারছি কনফিউশনটা কি? এই বহুপদীর মধ্যে কিন্তু আমাদের এই বহুপদটা কিন্তু হয়ে যায়, বহু সমস্যা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, ওকে, মানে 10 জনের কম যখন না হবে তখন আমি ক্লাসে নিতে থাকবো। তারপর এবার আসি, উভয় অভ্যর্থনাকারীর মধ্যে রয়েছে আন্তরিকতা, সৌজন্যবোধ, অহংকার। অহংকার তো হবেই না, বাকি থাকলো হচ্ছে আন্তরিকতা আর সৌজন্যবোধ। উত্তর 1। তারপর নীলফামারীর দূরত্ব 400 মাইল। দেখো, নীলফামারীর দূরত্ব 400 মাইল। সেখানকার প্রত্যন্ত অঞ্চলের তিস্তার চরে সবুজ ফসলের মাঠ। সামনে যেতে মন ভরে গেল বিভিন্ন ফল ফসল দেখে, যার এক পাশে কলকল করে বয়ে চলেছে তিস্তা নদী, অন্য পাশে বিস্তীর্ণ বাদামের ক্ষেত যেন সৌন্দর্যের অপার আধার হয়ে দোল খাচ্ছে। উদ্দীপকে নীলফামারী তিস্তার চর গন্তব্য কাবুল রচনার কোন জায়গাটাকে নির্দেশ করে, কে বলতে পারবা? কে 37-এর সুরেশ হরেক উত্তর করেছে। হ্যাঁ, ক। আমরা দেখবো আমাদের যে নোটটার মধ্যে স্লাইডে দেখো কি সুন্দর সবুজ একটা জায়গা আছে, ঠিক আছে, এবং সেখানে আবার লেখা আছে জালালাবাদ জায়গাটা সম্পর্কে কোন কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ। তো এই যে সেই জালালাবাদ, কারণ জালালাবাদ একদম সবুজ শ্যামল, জালালাবাদ উপত্যকা, যেখানে লেখক এই বিষয়টা দেখতে পায়। এরপরে 40, গন্তব্য কাবুলের জালালাবাদ উদ্দীপকের মিল রয়েছে। দেখছি উত্তর আবার এখানে দেওয়া আছে, কি অবস্থা, মিল আছে সবুজ ফসল এর থেকে, সৌন্দর্যের দিক থেকে, ডেকোরেশনের দিক থেকে। কেমনে ডেকোরেশন হবে? 1 এবং 2 হবে, উত্তর ক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের 10 জনের কম হয়েছে, অর্থাৎ বাকি অনেকেই করতে চাচ্ছে না, তাইলে আমরা এখানে শেষ করতে পারি। তো তোমাদের জানিয়ে দিচ্ছি, আগামীকাল আজকে হচ্ছে 10টা 10 বাজে, 11টা বাজে
আমরা হচ্ছে কি করব, এই আমাদের ওই যে যে কন্টেস্টটা দিয়েছিলাম সেই কন্টেস্টের মধ্যে কমেন্ট দাতা 100 পার হয়েছে, সুতরাং আমরা আজকে ঘোষণা করব আর একটা পুরস্কার কিন্তু দুজনে পাবে, ঠিক আছে? তো পুরস্কার দুইজনে পাওয়ার দুইজন যেহেতু পাওয়ার সুযোগ আছে, সুতরাং দুইটা আর কি পুরস্কার। ওই দুইটার মধ্যে কমেন্ট করতে পারো, যারা এখনো ওই আগেরটাতে কমেন্ট করো নাই গা সেটাও করতে পারো। একটা দিয়েছিলাম বৃহস্পতিবার দিন, আর একটা দিলাম তোমাদের এই শুক্রবার দিন, ঠিক আছে? দুইটাতে কমেন্ট করে রাখো। আমরা যে এখন 10টা তো বাজে, 11 বাজে লাইভে এসে ওইটার দুইজন পুরস্কার মানে দুইজন যে পুরস্কার বিজয়ী তাদের নাম ঘোষণা করে দিব, ঠিক আছে? কি যেন দেখাতে চাচ্ছিলাম ওই পিডিএফ গুলো এখানে দেখতে পারবো। ঠিক আছে, থাক, ওকে। তাহলে আজকের মতো এখানেই থাকছে। এইরকম নিয়মিত বাংলা বিজ্ঞানের সাথে থাকো, ওকে? কি কি লাগে, কি প্রয়োজন হয় সব জানাও। তোমার বাংলা প্রস্তুতির যাবতীয় বিষয় না হাজির বাংলা বিজ্ঞান। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।